হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিক, ক্রিস্টাল ফিল্ড থিওরি। হোয়াই নেম ইজ ক্রিস্টাল ফিল্ড? অ্যাকচুয়ালি ইট ইস অ্যাপ্লিকেবল ফর আয়নিক ক্রিস্টাল। আয়নিক যে ক্রিস্টাল হয় তাদের জন্য অ্যাপ্লিকেবল। তারপর কেন ইম্পর্টেন্ট? হোয়াই লিগ্যান্ড ইজ স্ট্রং ফিল্ড অ্যান্ড উইক ফিল্ড? হোয়াই ম্যাগনেটিক মুভমেন্ট চেঞ্জেস উইথ টেম্পারেচার অ্যান্ড কালার অফ দ্য মেটেরিয়াল। মানে কম্পাউন্ডের মেনলি ক্রিস্টাল কম্পাউন্ডের কালার কেন একরকম হয়, তাদের ম্যাগনেটিক মুভমেন্ট কেন চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে, তারপর লিগ্যান্ড কেন স্ট্রং ফিল্ড উইক ফিল্ড হয়, এইসবগুলি আলোচনা করবো। লিগ্যান্ডের কনসেপ্ট আমি পিরিয়ডিক প্রপার্টি যখন পড়াবো তখন আসবো, বাকিগুলো সেম। আর সিএফটির একটা পার্ট যেটা পিরিয়ডিক প্রপার্টি আন্ডারে পড়ে, কিন্তু সেটা আমি পরে ভিডিওতে আলোচনা করে দেবো। একটা অঙ্ক আসে। তারপর হচ্ছে ফ্যাক্টস টু রিমেম্বার। ডি জেনারেট ডি অরবিটাল মানে কিন্তু সেম এনার্জি ডি অরবিটাল, মানে যেগুলো সেম এনার্জিতে পরপর থাকবে। যেমন আমরা এমো ডায়াগ্রামে দেখলাম যে দুটো অ্যাটমিক অরবিটাল সেম এনার্জি লেভেলে ছিল। তারপর হচ্ছে পিক্টোরিয়াল এক্সপ্লেনেশন আসবে, যেটা আমরা দেখে নিই, যেটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো কোশ্চেনটা। তার আগে কিছু জেনে নিই, যেটা হচ্ছে এইগুলো। টি মানে ট্রিপলেট, ই মানে হচ্ছে ডাবলেট, জি মানে হচ্ছে জিরের সিমেট্রি বলে, আর ডেল ও মানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স, মানে যে কমপ্লেক্সগুলো অক্টাহেড্রাল শেপ হয়, অষ্টতলকীয়। আর ডেল্টা টি মানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স, মানে চতুস্তলকীয়, চারটে তল থাকে। আর এইটা হয়। আর এখানে একটা স্কেল ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ডিকিউ স্কেল। আর মাঝে একটা দাগ থাকে, যেটা হচ্ছে ব্যারি সেন্টার বলে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। এর ডিটেলস ডায়াগ্রাম দেখে নিই, যেটা এসেছিলো প্রিভিয়াস ইয়ারে। এই যে এটা হচ্ছে অক্টাহেড্রাল কম্পাউন্ডের জন্য চতুস্তলকীয়, মানে অষ্টতলকীয়। টি টু জি, জিটা হচ্ছে জি এর সিমেট্রি। এবার এখানে যে ডি এর যে 5টা অরবিটাল আমরা জানতাম, ডি এর আন্ডারে তো 5টা অরবিটাল পড়ে। এই যেটা যে ডি হয় 1 2 3 4 5, এইটা 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 এইটা, তো 5টা তো অরবিটাল পড়ে। এই 5টা অরবিটালের নাম আছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এবার এইগুলোকেই আর কি টি টু জির আন্ডারে রেখেছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। আর ইজির আন্ডারে রেখেছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, মানে ট্রিপলেট ডাবলেট, যেটা দেখালো একটু দেখালাম যেটা। আর টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে হুবহু সেম, শুধু এখানে জি লেখাটা থাকবে না, জিরের সিমেট্রি থাকবে না, হলো। তারপর স্প্লিটিং হওয়ার পর, মানে লিগ্যান্ড ঢোকার পর কেমন দেখতে হবে, সেটা হচ্ছে এরকম। এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অক্টাহেড্রালের ক্ষেত্রে। আমরা যদি পরীক্ষায় আসে এইখান থেকেই আঁকবি, মানে এই লেখাগুলোকে তোরা এখানে লিখে দিবি, নিয়ে মানে এই দিকটা আঁকার দরকার নেই। এখানে এই 5টা নাম এই 5টার জায়গায় লিখে দিবি। এই যে এখান থেকে তোরা আঁকবি, এদিকে একটা স্প্লিট হয়ে যাবে, এদিকে একটা স্প্লিট হয়ে যাবে। এই মাঝের দাগটাকে বলে ব্যারি সেন্টার। এর ওপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্লাস। অক্টাহেড্রালের ক্ষেত্রে +6 ডিকিউ থাকে, আর নিচে থাকে -4 ডিকিউ। তাহলে টোটাল হচ্ছে আমাদের 10 ডিকিউ, এটা হচ্ছে আমাদের থাকে, হয়ে গেল। আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে এইটা উল্টো হয়ে যাবে, সব সেম, শুধু এই টি টু জিটার নিচে ছিল, এটা উপরে চলে যাবে। ইজিটা নিচে ছিল, টি টু জিটা নিচে ছিল, ওপরে চলে যাবে। ইজিটা ওপরে ছিল, নিচে চলে আসবে। আর জি লেখাগুলো আমরা মুছে দেবো। তাহলে কেমন দেখতে হয় আমরা দেখে নিই। এই যে তাহলে আমাদের এরকম দেখতে হয়, এই যে এরকম, এইটা বাদ দে, এরকম লিখবি। এটা ব্যারি সেন্টার, ওপরে টি টু হয়ে যাবে। টি টু আন্ডারে কী কী পড়ে, এই প্রথম 3টে লিখে দিবি। এর আন্ডারে কী পড়বে, পরের দুটো লিখে দিবি। নিয়ে এটা +4 ডিকিউ হবে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে উল্টো হয়, ওখানে +6 ডিকিউ ছিল অক্টাহেড্রালের ক্ষেত্রে, এখানে +4 ডিকিউ হবে। আর নিচে যাবে -6 ডিকিউ, তাহলে টোটাল সে একই থাকবে 10 ডিকিউ, হলো। টি লেখা কেন, টেট্রাহেড্রাল বলে। আর এখানে হচ্ছে আমাদের ও লেখা আছে, ও মানে হচ্ছে অক্টাহেড্রাল। এটা আমরা দেখে নিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। টেট্রাহেড্রালের ক্ষেত্রে এসেছিলো, অক্টাহেড্রাল আসতেই পারে। এবং সোজা আঁকা দেখে নিলাম আমরা। এরপর এর পেছনে যে ইতিহাসটা সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে এই যে 5টা আমরা ডি অরবিটাল শুনলাম, এটা হচ্ছে দেখতে এরকম হয়, হলো। এবার আমরা যেটা দেখলাম যে অক্টাহেড্রালের ক্ষেত্রে টি টুটা ওপরে থাকছে আর ইজিটা নিচে থাকছে। তাহলে টি টুটা ওপরেই বা যাচ্ছে কেন, ইজিটা নিচেই বা আসছে কেন? আরেকবার ডায়াগ্রামটা দেখে নিই। সরি, ওটা বলা ভুল হয়েছে, ওটা টেট্রাহেড্রাল হবে, অক্টাহেড্রাল হবে না। টেট্রাহেড্রালের ক্ষেত্রে টি টুটা ওপরে থাকে, ইজিটা নিচে থাকে। এবার এই যে ওপরে চলে যাচ্ছে মানে কি হচ্ছে, এখানে থাকতে বিরক্ত হচ্ছে, তাই ওপরে চলে যাচ্ছে। এবার বিরক্ত করছে মানে কি, কলিশন হচ্ছে, একটা কোনো ঝামেলা হচ্ছে, মানে সে কেউ না কেউ একটা সরে যাবে ওখান থেকে, যে ওর সাথে আমার ঝামেলা আছে, আমি ওখানে বসবো না, নিয়ে ওপরে চলে গেল। আর এর নিচে আছে, এর ক্ষেত্রে কলিশন একদমই নয়, মানে ঝামেলা একদমই হয়নি। তাহলে এবার দেখে নিই কীভাবে কী কলিশন হয়।
T2 আন্ডারে পরে হচ্ছে DXY DYZ DZX। এবার টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমাদের যে লিগ্যান্ডগুলো এই বরাবর ঢোকে, কোনাকুনি বরাবর। সেই কারণে কি হয়, এই যে এই বরাবর ঢোকে, এই কোনাকুনি বরাবর ঢোকে, সেই কারণে কি হয়, এখানে ধাক্কা লাগে, একইভাবে এখানেও ধাক্কা লাগবে, একইভাবে এখানেও ধাক্কা লাগবে। সেই কারণে কি হয়, এনার্জি বেড়ে যায় এবং ওরা ওপরে চলে যায়, ওদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়, ওরা সেপারেশন হয়ে যায়, ওপরে চলে যায়। আর যেহেতু এই কোনাকুনি বরাবর ঢোকে, সেই কারণে কি হচ্ছে, এদের এখানে যদি কোনাকুনিও ঢোকে, এখানে তো কেউ নেই, কোনো ঝামেলা হবে না। এখানেও যদি কোনাকুনি ঢোকে, এখানেও কেউ নেই, ঝামেলা হবে না, তাই ওরা নিচে থাকছে। একইভাবে যদি অক্টেড্রালের ক্ষেত্রে দেখি, অক্টেড্রালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইজিটা ওপরে থাকে, মানে এই দুটো ওপরে থাকে, উল্টোটা দেখেছিলাম। কেন দেখেছিলাম, কারণ অক্টেড্রালের ক্ষেত্রে আমাদের কোনাকুনি ঢোকে না, অক্টেড্রালের ক্ষেত্রে আমাদের কোনাকুনি ঢোকে না, আমাদের অ্যাক্সিস বরাবর ঢোকে। এবার অ্যাক্সিস বরাবর ঢুকলে দেখ, এখানে ঝামেলা হবে না, এখানে ঝামেলা হবে না, এখানে ঝামেলা হবে না, কিন্তু এর এখানে ধাক্কা লাগবে, ঝামেলা হবে, এর এখানে ধাক্কা লাগবে, ঝামেলা হবে। সেই কারণে কী হবে, সেপারেশন হয়ে যাবে, ওরা ওপরে চলে যাবে। তাই এরা ওপরে চলে যায় আর এরা নিচে চলে যায়। অক্টেড্রালের ক্ষেত্রে এরা দুটো ওপরে যায় যেহেতু অ্যাক্সিস বরাবর ঢোকে, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে যেহেতু কোনাকুনি বরাবর ঢোকে, তাই এরা ওপরে চলে যায়। সেটা আমরা দেখিনি আরেকবার। এই যে আমরা ডায়াগ্রামটা দেখলাম, এটা অক্টেড্রালের ক্ষেত্রে আর এটা টেট্রাহেড্রালের ক্ষেত্রে। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা আসে, ওটা দেখে নিই। এরপর একটা কোশ্চেন আসে যেটা একবারই ইয়ারে এসেছিলো, যেটা আসলে এটাই হুবহু কোশ্চেনটা আসে, যেটা অ্যাজাম্পশন অফ সিএফটি। এটা একদম পুরো থিওরি কোশ্চেন, মুখস্থের ব্যাপার, তাও আমি আবার বলে দিচ্ছি। দ্য সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন ইজ সারাউন্ডেড বাই লিগ্যান্ড হুইচ কন্টেন ওয়ান অর মোর লোন পেয়ার অফ ইলেকট্রন। যেটা হচ্ছে সেন্ট্রাল যে মেটাল আয়নটা থাকে, সেইটা হচ্ছে আমাদের লিগ্যান্ড দ্বারা ঘিরে থাকে, এবং লিগ্যান্ড হচ্ছে সবসময় লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে লিগ্যান্ডে। হলো, এবার আয়নিক লিগ্যান্ড হচ্ছে আয়ন হবে, এরা হচ্ছে অ্যাজ এ নেগেটিভ পয়েন্ট চার্জ, অ্যান্ড নিউট্রাল লিগ্যান্ড মানে হচ্ছে নর্মাল কম্পাউন্ড যেগুলো হয়, নিউট্রাল মানে কোনো চার্জের ব্যাপার নেই, H2NH3, এরা অ্যাজ পয়েন্ট ডাইপোল হিসাবে কনসিডার করা হয়। তারপর সিএফটি ডাজ নট প্রোভাইড ফর ইলেকট্রন টু এন্টার দ্য মেটাল অরবিটাল। মেটাল অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন ঢোকাটা অ্যালাউ করে না। ডাজ নট প্রোভাইড ফর ইলেকট্রন টু এন্টার দ্য মেটাল অরবিটাল, মানে লিগ্যান্ড আসে ঠিকই, কিন্তু মেটাল অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন ঢোকা অ্যালাউ করবে না। দ্য মেটাল আয়ন অ্যান্ড লিগ্যান্ড ডু নট মিক্স দ্যার অরবিটাল অ্যান্ড অর শেয়ার ইলেকট্রন, মানে ওরা নিজেদের মধ্যে কোনো ইলেকট্রন শেয়ার করবে না, কোনো ইলেকট্রন ঢুকবে না। ডাজ নট কনসিডার এনি অরবিটাল ওভারল্যাপ। According to CFT, bonding between the metal cation and ligand is not covalent, but it is regarded as purely electrostatic or Coulombic attraction between positive charge and negative charge or anion or dipole molecule act as ligand species. তো আমরা দেখব যখন এরপরে ভিডিওতে প্রবলেম করার সময় যে ওখানে কোনো রকম মেটাল মানে যে লিগ্যান্ডটা ঢুকবে ও কোনো ইলেকট্রন শেয়ার করবে না, কোনো ওভারল্যাপও হবে না, কোনো মিক্সও হবে না। এটা সিএফটিতে হয়। কিন্তু আমরা আরেকটা কনসেপ্ট পড়বো যেটা ভিভিটিতে কিন্তু এরকম হয় না। ভিভিটিতে দুজনের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি হয়, মানে ওদের যে অরবিটাল যখন ঢুকবে লিগ্যান্ড, তখন দেখা যাবে যে মেটালেরও আছে লিগ্যান্ডেরও আছে, এবার ওদের মধ্যে একটা বন্ডিংও থাকবে, এটা কোঅর্ডিনেট বন্ড বলে, যেটা এরকম একটা ডিরেকশান বরাবর থাকে, শুধু লিগ্যান্ডই দেবে, একটা বন্ড থাকে, কিন্তু এদের মধ্যে যেটা দেখা আছে কোনো কোভ্যালেন্ট বন্ড থাকে না, পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিক অ্যাট্রাকশন থাকে, ওরকম বন্ড থাকে না। কিন্তু ভিভিতে ম্যানেজমেন্ট থিওরিতে দেখবো একটা বন্ড আছে যেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, যেটা হচ্ছে অসমযোজী বলে, যেখানে হচ্ছে একজনই লিগ্যান্ডই শুধু ওকে ইলেকট্রন দেবে। এটা যা পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে। আর আরেকটা শুধু একটা ছোটো লাইন বলে নেবো, যেটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যে কম্পাউন্ডগুলোতে থাকবে, কোঅর্ডিনেট কম্পাউন্ডগুলোতে মানে কমপ্লেক্স কম্পাউন্ডগুলোতে, তারা সবসময় লো স্পিন হবে। কেন? কারণ ম্যাক্সিমাম পেয়ার্ড অবস্থায় থাকে ইলেকট্রনগুলো। কার ইলেকট্রনগুলো? মেটাল আয়নের ইলেকট্রনগুলো। আর উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে হাই স্পিন হয়। কেন? কারণ ম্যাক্সিমাম আনপেয়ার্ড অবস্থায় থাকে। এটা যে জেনে নেওয়ার আরেকটা এক্সাম্পল দেখে নিই। এই যে এইটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড, আর যেটা মেটাল আয়ন বলছিলাম সেটা হচ্ছে এইটা, আর যে লিগ্যান্ড বলছিলাম সেটা হচ্ছে এইটা। এর সম্পর্কে আমরা পরের ভিডিওতে ডিটেলসে জানবো। আজকের মতো এখানেই, বাই বাই।